যে সমুদ্রের জলে হাইড্রোকার্বন থেকে ক্রমে ক্রমে কোয়াসার্ভেট মাইক্রোস্ফিয়ার কোয়াসার্ভেট, তারপর এসেছে প্রোটোবায়ন বা প্রোটোসেল, যেটাকে আমরা পৃথিবীর প্রথম আদিকোষ বলে মেনে নিয়েছি। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং মুরে তারা দুজনে এই বিষয়টাকে পুনরায় প্রমাণ করার জন্য পরীক্ষা করেছিলেন যে সত্যিই কি সমুদ্রের জলে বা সমুদ্রের ফুটন্ত জলে প্রাণ সৃষ্টি হওয়া সম্ভব কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থাকলে। তো সেটা একবার পরীক্ষা করে দেখিয়েছিলেন এবং সেই পরীক্ষায় তারা কি ফলাফল পেয়েছিলেন সেটা একবার দেখব। এটা মিলার এবং মুরের পরীক্ষা নামে পরিচিত। পরীক্ষাটা অভিব্যক্তি বা বিবর্তনের সাপেক্ষে খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তারা পরীক্ষার জন্য নিয়েছিলেন দুটো গোলতলযুক্ত ফ্লাস্ক, এটা একটা গোলতল ফ্লাস্ক, এটা একটা গোলতল ফ্লাস্ক, যেটা ইন্টারকানেক্টেড, একে অপরের সঙ্গে যুক্ত পুরো বিষয়টা, এবং একটা বুনসেন বার্নার যেটা হিট প্রডিউস করবে। দুটো টাংস্টেনের তড়িৎদ্বার যেটাতে ইলেকট্রিক ভোল্ট দিয়ে ইলেকট্রিক দেওয়া হবে, একটা ছোট জার, কাঁচের জার, যেখানে পরীক্ষালব্ধ পদার্থ হিসাবে কি পেলাম সেটাকে সংগ্রহ করা হবে, এবং একটা ঠান্ডা জলের ব্যবস্থা যেটা পাইপের চারপাশ দিয়ে দেবে। আর পরীক্ষাতে নিয়েছিলেন জল, নিয়েছিলেন আর নিয়েছিলেন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। কত কত অনুপাতে? 2:1 অনুপাতে। তারা 2:1 অনুপাতে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন এই তিনটে গ্যাসকে নিয়ে সমগ্র পরীক্ষাটি করেছিলেন। তাহলে দুটি গোলতলযুক্ত ফ্লাস্ক যার মুখটা ইন্টারকানেক্টেড এবং ভেতরে ঠান্ডা জলের ফ্লো যাওয়ার ব্যবস্থা, এখানে একটা ছোট কাঁচের জার, এখানে ট্যাপের ব্যবস্থা আছে, এটা বুনসেন বার্নার যেটা তাপ দিলেন। এগুলো তিনি উপকরণ হিসেবে তার পরীক্ষায় নিয়েছিলেন। এবার পরীক্ষাটা কি? পরীক্ষাটা হচ্ছে এখানে জল দেওয়ার পর তিনি এখানে তাপ দিয়ে জলটা ফুটন্ত অবস্থা সৃষ্টি করেছিলেন। কেন? কারণ পৃথিবীতে যখন প্রাণের উৎপত্তি হয়েছিল তখন কিন্তু পৃথিবীর তাপমাত্রা এখনকার মতো এত ঠান্ডা ছিল না। পৃথিবী তখনও উত্তপ্ত ছিল, পৃথিবীর সমুদ্রের জল ছিল ফুটন্ত। সেই অবস্থাটাকে সৃষ্টি করার জন্যই তিনি এখানে বুনসেন বার্নারে হিট দিয়েছেন। অন্যদিকে তিনি কার্বনযুক্ত মিথেন, নাইট্রোজেনযুক্ত অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাসকে 2:1 অনুপাতে এখানে নিয়ে দুই দিকে দুটো টাংস্টেনের তৈরি তড়িৎদ্বার লাগিয়ে তিনি প্রায় 6000 থেকে 7500 ভোল্ট, বিশাল পরিমাণের একটা ইলেকট্রিক শক বা ভোল্টের বিদ্যুৎ তিনি এর মধ্যে পাঠিয়েছিলেন। সেটাও কিন্তু তার একমাত্র কারণ হচ্ছে সেই প্রাণ সৃষ্টির পৃথিবীর অবস্থাটাকে সৃষ্টি করা, সেই উত্তপ্ত পরিবেশকে সৃষ্টি করার জন্য এই টাংস্টেনের তড়িৎদ্বার দিয়ে 6000 থেকে 7500 ভোল্টের তড়িৎ তিনি পাঠিয়েছিলেন। এবং এবারে তিনি পরীক্ষাটা স্টার্ট করেছিলেন কিভাবে? তাহলে এখানে জল ফুটছে, এখানে তিনটে মিক্সচার আছে 2:1 অনুপাতে, এটা শর্ট কোশ্চেনে আসে। মিলার এবং মুরে পরীক্ষায় কোন কোন গ্যাস কি অনুপাতে নিয়েছিলেন এটা পরীক্ষায় আসে, এবং টোটাল পরীক্ষাটাই খুব ইম্পর্টেন্ট বিবর্তনের জন্য। দুটো টাংস্টেনের তার দিয়ে তড়িৎ পাঠানো হয়েছিল এবং তার ফলে গ্যাস হয়ে এটা জলের সাথে গিয়ে মিশছিল। তাহলে এখানে এগুলো বিক্রিয়া করে একে অপরের সঙ্গে বিক্রিয়া করছে আর কোথায় গিয়ে মিশছে? জলে গিয়ে মিশছে। বাট জলের মধ্যে মিশে কিছু একটা তৈরি হচ্ছে, সেইটা উৎপন্ন হয়ে হয় এই দিক দিয়ে আসছে, এদিক দিয়ে নেমে বেরিয়ে আসছে, বা এদিক দিয়ে এভাবে বেরিয়ে আসছে। তো বেরিয়ে আসার ফলে কি দেখা যাচ্ছে? কোনো কোনো বই দেখবে এখান থেকে এটা থাকে না, মানে এখানে শেষ করে দেয় পাইপটাকে, এরকম যদি হয় বিষয়টা, তাহলে এখান দিয়ে নেমে আসছে। নেমে আসলে এর এত উত্তপ্ত, ভেতরটা এতটাই ইলেকট্রিক বা কারেন্ট আছে যে সবই তো যা বেরোবে গ্যাস হয়ে উবে যাবে। তো তাহলে সেটাকে ঠান্ডা করতে হবে, তরল অবস্থায় আনতে হবে। তার জন্য দুই দিকে ঠান্ডা জলের প্রবাহ, এই যে ব্ল্যাক কালার করা আছে, এটা আমাদের প্রচন্ড ঠান্ডা জল পাশ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে ঠান্ডা জলের সংস্পর্শে এসে বিক্রিয়ালব্ধ পদার্থটা ঠান্ডা হয়ে তরল হয়ে পড়ে এবং ট্যাপের সাহায্যে বিজ্ঞানীরা একটা জারে সেটাকে সংগ্রহ করেছে। এই হচ্ছে পরীক্ষা। এবার তারা দেখবে
দেখবেন যে সিদ্ধান্তে পরীক্ষালব্ধ পদার্থ হিসেবে কি পেয়েছেন। পরীক্ষায় যে পাত্রে কি কি পেলেন, গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন, আরো অনেক পেয়েছেন। এখানে আমি কয়েকটার নাম লিখেছি। তার মধ্যে দেখো তাহলে তারা সিদ্ধান্তে এলেন কি, পরীক্ষালব্ধ পদার্থগুলো পাওয়ার পর তারা সিদ্ধান্তে এলেন যে হ্যাঁ, এভাবেই পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছিল। কি করে এলেন? কারণ এখানে যে উপাদানগুলো তারা পেয়েছেন প্রত্যেকটাই প্রাণ সৃষ্টির জন্য অত্যন্ত দরকার। পিউরিন, পিরিমিডিন এরা হচ্ছে নাইট্রোজেন বেস, যেগুলো আরএনএ বা ডিএনএ তৈরিতে লাগে। গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লাইসিন এগুলো অ্যামাইনো অ্যাসিড, যেগুলো আমাদের শরীর গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই পরীক্ষা থেকে তারা যে সিদ্ধান্তে এলেন যে পৃথিবীতে সমুদ্রের জলেই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই সমস্ত পদার্থগুলো একে অপরের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে প্রোটিনয়েড দানা, তারপর মাইক্রোস্ফিয়ার, তারপর কোয়াসার্ভেট এবং আস্তে আস্তে এককোষী, বহুকোষী, অনুন্নত থেকে উন্নত জীবের উৎপত্তি হয়েছে। তাই বিবর্তনের ইতিহাসে মিলার এবং মুরের পরীক্ষা অতি গুরুত্বপূর্ণ। এটা একটা বড় প্রশ্ন এবং তারা পরীক্ষালব্ধ পদার্থ কি কি পেয়েছিলেন সেগুলো গুরুত্বপূর্ণ। কোন কোন গ্যাস কি কি অনুপাতে ব্যবহার করেছেন সেটা গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে প্রশ্ন আসবে মিলার এবং মুরের পরীক্ষা থেকে বিবর্তন সম্পর্কে কি সিদ্ধান্তে আসা যায়। আমাদের উত্তরটা হবে মিলার এবং মুরের থেকে পরীক্ষা থেকে যে পরীক্ষালব্ধ পদার্থগুলো পেয়েছিলাম বা পেয়েছিলেন, আমরা নয়, তারা পেয়েছিলেন গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন। এই জাতীয় পদার্থগুলো প্রত্যেকটাই যে কোনো জীবের শরীর গঠন করার জন্য অতি আবশ্যিক একটা উপাদান। তাই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে হ্যাঁ, পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি সমুদ্রের জলে বিভিন্ন গ্যাসীয় মৌলের রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়েছিল। তাহলে প্রাণ সৃষ্টি এভাবে হলো। কিন্তু এই প্রাণ সৃষ্টির পর কিভাবে সেখান থেকে এককোষী থেকে বহুকোষী, যেমন অ্যামিবা এককোষী কিন্তু ইউক্যারিওটিক কোষযুক্ত, হাত পা চোখ নাক মুখ নেই, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কেঁচো, তার কিন্তু হাত পা চোখ মুখ না থাকলেও সে বহুকোষী, তার স্নায়ুতন্ত্র আছে, তার অন্যান্য অঙ্গগুলো আছে, তার অন্যান্য সিস্টেম আছে। সেখান থেকে দাঁড়িয়ে মানুষ আরো অনুন্নত। তাহলে এত পরিবর্তন কি করে ঘটলো? এই পরিবর্তনটা 1 বছর 2 বছরে ঘটেনি, এটা ঘটতে কোটি কোটি বছর সময় লেগেছে। আমরা শুনে এসেছি আমাদের পৃথিবীতে কোনো একটা সময় ডাইনোসর ছিল, সেটাকে বলা হতো জুরাসিক পিরিয়ড। জুরাসিক পার্ক বলে আমরা সিনেমাও দেখেছি। তো সেই জুরাসিক পিরিয়ডটা কি, সেই সময়ে আজ থেকে প্রায় 250 মিলিয়ন বছর আগে তখন কি ছিল? সেই সময় পৃথিবীতে ছিল সরীসৃপদের যুগ। পৃথিবীতে সেই সময় মানুষ কিন্তু ছিল না। সিনেমাতে যেগুলো দেখায় যে ডাইনোসর মানুষকে খেয়ে ফেলছে, এটা সম্পূর্ণ ভুল, মানে যেটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য দেখানো হয়ে থাকে। কিন্তু সেই সময় কোনো স্তন্যপায়ী আসেনি, মানুষ তো সবার শেষে এসছে। সেটা সবসময় সেটা ছিল সরীসৃপদের যুগ এবং দৈত্যাকার সরীসৃপ, বিশাল বিশাল আকৃতির সরীসৃপ। তো শোনা যায় যে তুষার যুগ আসার ফলে সেই সরীসৃপরা পৃথিবীতে পরিস্থিতিকে মানিয়ে নিতে পারেনি এবং পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে। এইভাবেই ডাইনোসর অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু সরীসৃপ বলে যে পর্বটা বা শ্রেণীটা সেটা কিন্তু অবলুপ্ত হয়ে যায়নি। সরীসৃপ শ্রেণীভুক্ত বা পর্বভুক্ত, নট শ্রেণী, পর্বভুক্ত প্রচুর প্রাণী আমরা দেখতে পাই এখনো পর্যন্ত। এর মধ্যে সাপ পড়ে, টিকটিকি পড়ে, এগুলো হচ্ছে আমাদের সরীসৃপের মধ্যে। কিন্তু ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। তাহলে পৃথিবীতে প্রচুর প্রাণের উৎপত্তি হয়েছিল, প্রচুর অবলুপ্ত হয়ে গেছে, কিছু নতুন প্রাণের উৎপত্তি হয়েছে। আমরা ডিসকভারি চ্যানেলটা খুললে দেখতে পাই এমন অনেক সামুদ্রিক প্রাণী বা এমন অনেক স্থলজ প্রাণী আছে যাদের সম্পর্কে আমরা মানে একটা গুণাক্ষরেও কিছু চুল পরিমাণ বিষয়ও জানি না। তাহলে পৃথিবীতে কি করে এই পরিবর্তনের ফলে এই মানে একাধিক প্রজাতির সৃষ্টি হলো? এই যে প্রক্রিয়া, এটাই হচ্ছে বিবর্তন। সরল থেকে জটিল হওয়ার প্রক্রিয়া, কিন্তু এটা কেমন? গতিশীল, কিন্তু খুব ধীরে ধীরে ঘটা। এটা একদিন দুদিনে হয়নি বা শখে হয়নি। যেমন একটা সময় পর্যন্ত আমরা বন মানুষ ছিলাম, আমরা পুজো হয়ে হাঁটতাম, হাতকে পায়ের মতো ব্যবহার করতাম, আমাদের গায়ে কুকুর বেড়ালের মতো লোম ছিল এবং মুখমণ্ডল ছিল অন্যরকম, একটা লেজ ছিল, হাত। তো বর্তমানে সেগুলো কিছুই নেই, কারণ আমরা নিজেদেরকে পরিবর্তন করেছি আমাদের নিজেদের তাগিদে, বুদ্ধি
বা আমার পরবর্তী মানুষদের লেজ বেরো, শখ করলে বিবর্তন হয় না। আমি চাইছি যেদিন পরিবেশ মনে করবে, আমার বেঁচে থাকার তাগিদ মনে করবে যে আমার শরীরে এই পরিবর্তনটা প্রয়োজন, সেদিন কিন্তু আস্তে 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 সেটার পরিবর্তন হতে শুরু করবে। আগে যখন আমরা বন্য মানুষ ছিলাম, কাঁচা মাংস খেতাম, কাঁচা শাকসবজি খেতাম, সেই জন্য আমাদের পেটের ডান দিকে বৃহদ্যন্ত্রের নিচে একটা ছোট্ট আঙুলের মতো প্রবর্ধক থাকতো, যাকে বলতো অ্যাপেন্ডিক্স। সেই অ্যাপেন্ডিক্স থেকে একটা উৎসেচক বেরিয়ে আসতো, যে উৎসেচকটা ওই কাঁচা শাকসবজিকে হজম করতে সাহায্য করতো, কাঁচা মাছ মাংস। কিন্তু এখন আমরা কাঁচা খাবার খাই না, সবই রান্না করা খাবার খাই। তাই আজকে সেই অঙ্গটার আমাদের আর প্রয়োজন নেই, সেটা এখন একটা নিষ্ক্রিয় অঙ্গ। সেটা শরীরে থাকুক বা না থাকুক আমাদের কিছু যায় আসে না, সেটা শরীরের কোনো ব্যবহার হয় না। যে রোগটা আমাদের হয়, আমরা একটা ভুল কথা বলি, এটা মানে টপিক থেকে বেরিয়ে এসে বলি, আমরা বলি আমাদের অ্যাপেন্ডিক্স হয়েছে। আমাদের অ্যাপেন্ডিক্স হয় না, আমাদের অ্যাপেন্ডিসাইটিস হয়। অ্যাপেন্ডিক্স সবার থাকে। অ্যাপেন্ডিক্স কি? তার ভেতরে যখন আমরা মাংস খাচ্ছি, বিভিন্ন খাবার খাচ্ছি, খাবারের অপাচ্য অংশ, মাংসের টুকরো, হাড়ের টুকরো, এগুলো অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে গিয়ে অ্যাপেন্ডিক্সটা পেকে যায়, ইনফেকশন হয়ে যায়, তখন যন্ত্রণা করে। তখন বলে ডাক্তারবাবু যে আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, নট অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স একটা অঙ্গ, সবার থাকে। তো সেই অ্যাপেন্ডিক্সটা বর্তমানে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, যে নিষ্ক্রিয় অঙ্গকে আমরা ব্যবহার করি না। শরীর থেকে সেটাকে বাদ দিয়ে দিলেও কিছু যায় আসে না। আজ থেকে হয়তো 500 বছর পর মানুষের শরীরে অ্যাপেন্ডিক্স বলে কোনো অঙ্গই থাকবে না। ব্যবহার করি না মানে এই নয় কালকে আমার অ্যাপেন্ডিক্সটা উধাও হয়ে যাবে। পরিবর্তন হবে, কিন্তু সেটা অনেক দেরিতে। তো এটাই হচ্ছে বিবর্তন। তো বিবর্তনের মিলা